প্রতি বছর উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইউএসএ পাড়ি জমাচ্ছে বাংলাদেশের মেধাবী তরুণ-তরুণীরা। তাদের মেধার স্বাক্ষর রেখে চলছে ইউএসএর টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির একাডেমিয়াতে। কিন্তু কেমন তাদের সেই পরবাসী জীবন? শুনবো ইউএসএ পাড়ি জমানো এমন একজন শিক্ষার্থীর কথা। Let's welcome our guest, অনন্যা ইসলাম, মাস্টার্স অফ কমিউনিটি প্ল্যানিং, ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড। কেমন হ্যালো, আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমরাও খুব ভালো আছি। আপনি ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে মাস্টার্স অফ কমিউনিটি প্ল্যানিং প্রোগ্রামে একজন সদ্য গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আপনার প্রোগ্রামটি নিয়ে এবং ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড নিয়ে সংক্ষেপে কিছু জানতে চাচ্ছিলাম। ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড দিয়ে শুরু করা যাক। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড আমরা সবাই জানি যে বেস্ট রেপুটেটেড ইউনিভার্সিটি অ্যান্ড এটা মোটামুটি ন্যাশনালি 50 এর মধ্যে র্যাঙ্কিং আছে। আর এটাকে এখন পাবলিক আইভি লীগ স্কুলও বলা হয়। তো যখন আমি ইউনিভার্সিটি আসলে খুঁজতেছিলাম তখন এটা অবশ্যই আমার প্রায়োরিটি লিস্টে ছিল যে বড় একটা ইউনিভার্সিটিতে পড়া, সিটির মধ্যে থাকা। আর যদি প্রোগ্রামটা নিয়ে বলি তাহলে হচ্ছে আমি আসলে কমিউনিটি আর্কিটেকচার নিয়ে কাজ করছিলাম। তো যখন আমি আসলে ইউনিভার্সিটি খুঁজছিলাম তখন এই প্রোগ্রামটা আমার সাথে খুবই সুন্দর করে অ্যালাইন করে বলে মনে হয়। সো সবকিছু মিলায় ইট ওয়াজ এ ভেরি নাইস ফিট ফর মি। সো হ্যাঁ, আর যদি আরো একটু বলি ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম নিয়ে, আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে যেহেতু র‍্যাংকিং এ অনেক ভালো, আমি আসলে সবসময় অনেক ট্যালেন্টেড মানুষদের কোম্পানি পেয়েছি এবং এরা আসলে এই ডিএমভি এলাকার ফিউচার লিডার্স অ্যান্ড প্রোগ্রামটা পড়ার কারণে সোসাইটির ছোট বড় চেঞ্জ কিভাবে প্ল্যানিং এ আসলে হেল্প করে, ইমপ্যাক্ট ফেলে, এটা নিয়ে আসলে অনেক বিস্তর আলাপ আলোচনা থেকে শুরু করে বিভিন্ন কোর্স ওয়ার্ক, বিভিন্ন অ্যাসাইনমেন্টের মাধ্যমে আসলে বিস্তর জ্ঞান লাভ করা হয়েছে। সো আহ, এই প্রশ্নের উত্তর মনে হয় এইটুকুই। ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের র্যাঙ্কিং নিয়ে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টরা অ্যাপ্লাই করে তারা বরাবরই খুব আগ্রহী থাকে এক চমৎকার একটি ইউনিভার্সিটি। এবং আপনার যখন আমরা আসলে এই কারণে আমাদের দর্শকদের জন্যই জানতে চাওয়া, আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন আপনার প্রস্তুতি পর্বটা এবং আপনার প্রোফাইলটা যদি শেয়ার করতেন তাহলে আমাদের যে দর্শকরা শুনছেন যারা ভবিষ্যতে অ্যাপ্লাই করার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বেশ চমৎকার একটা অ্যাডভাইস হয়ে যেত। হুম। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমার প্রোফাইলটা বেশ ইউনিক। আমরা সবসময় বরাবরই মনে করে থাকি যে আম, অনেক ভালো ইউনিভার্সিটিতে বাংলাদেশে না পড়লে হয়তো আমি বিদেশে পড়তে পারবো না, এরকম কিছু। তো আমার একদম যদি আহ, আসলে মোটিভেটই করতে চাই আমি, আমার দাদু বাড়ি ঢাকাতে হলেও আমার বাবার জবের কারণে আমাদের আহ, একটা সাবারবান জায়গায় থাকতে হতো। সো আমি কুষ্টিয়ায় বড় হয়েছি এন্ড কুষ্টিয়ার স্কুল কলেজে পড়ছি। সো সেখান থেকে আসলে আমার যাত্রা শুরু। তারপরে আমার অনেক ইচ্ছা ছিল আর্কিটেকচার পড়ার। তো আহ, সেই কারণে আমার ফ্যামিলি শিফট করলো ঢাকায় এবং আমরা সবাই চলে আসলাম। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ভর্তি হই আর্কিটেকচার পড়ার জন্য। আহ, তারপরে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক একটা বেশ টার্নিং পয়েন্ট ছিল আমার জন্য, বিকজ আমি অনেক মানুষের সাথে সোশ্যালাইজ করা শুরু করি অ্যান্ড অনেক 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 মানুষকে চিনি আমার আশেপাশের। বিভিন্ন ওয়ার্কশপ, ইভেন্টস, অ্যাক্টিভিটিতে যোগদান করি। শুধু আসলে ক্লাস ওয়ার্কের মধ্যে আমি কখনোই সীমাবদ্ধ ছিলাম না, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ডেলিগেশন প্রোগ্রামে পার্টিসিপেট করি। ইউনিভার্সিটির টাকায়, সরকারি টাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কনফারেন্সে যাই, বিভিন্ন দেশ দেখা হয়। সো এগুলো আমার সিভিতে অনেক বড় একটা চাঙ্ক অ্যাড আপ করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয় যে আমি আসলে অনেক মানুষের সাথে পরিচিত হই, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে মেলামেশা করি, তখন দেখা যায় যে আমার একটা বড় নেটওয়ার্ক তৈরি হয়। এরপরে আমি আসলে আফটার মাই গ্রাজুয়েশন আমি আসলে ব্র্যাকের সাথে কাজ করছিলাম। তো ব্র্যাকের সাথে আমার কাজটা ছিল কমিউনিটি আর্কিটেকচার হিসেবে। আমি বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড ডিজাইন করতাম। তো ওখানেও তখন আসলে আমার ক্যারিয়ারটা শিফট যে হচ্ছে আমি বুঝতে পারছিলাম যে আমি প্ল্যানিং আর আর্কিটেকচার নিয়ে কাজ করছি এন্ড খুবই রুট কমিউনিটির সাথে খুবই ক্লোজলি কাজ করছি এবং আমার কাজটা সবসময় খুবই, আমাকে অনেক ট্রাভেল করতে হতো। তো মানুষ যেটা বলে যে মাস্টার্স প্রিপারেশনের সময় অনেক
যে জিনিসগুলো আসলে করতে হয় আমি কিছুই করতে পারি নাই। যেমন ধরেন যে জিআরই, আইএলটিএস এর কোচিং এ ভর্তি হওয়া এন্ড স্টাফ। সো আমার কাছে মনে হয় যে আম তখন আসলে আমি কোন কোচিং এ ধরনের কিছুতে কমিট করার মতো অবস্থায় ছিলাম না। কারণ আমি সবসময় ট্রাভেল করছি। তো আমি হচ্ছে যখন আসলে ঢাকায় থাকি না, আমি সবসময় হচ্ছে 10 মিনিট স্কুলে ভিডিওস দেখতাম আর হচ্ছে নিজে, নিজে পরীক্ষা দিতাম। সো এইটা দেখে এরকম প্রিপারেশন নিয়ে আমি তারপর ইউনিভার্সিটি খোঁজা শুরু করলাম। আমি আসলে আম ইউনিভার্সিটি খোঁজার রিসার্চটা আমার কাছে মনে হয় একটা অনেক দিনের প্রসেস। আ যদি এটাতে ভালো করে সময় দেওয়া যায়, তাহলে আসলে যেকোনো কিছুতে সাকসেসফুল হওয়া সম্ভব। তোমার যেকোনো মানুষের ব্যাকগ্রাউন্ড এর সাথে কি ঠিকমতো অ্যালাইন করে এটাকে খুঁজে বের করা। মানুষ যখন আমি মানুষের কাছে রিচ আউট করছিলাম, তখন সবাই আমাকে আইডিয়া দিচ্ছিল যে ৬ টা ইউনিভার্সিটি থেকে ১০ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করা ইস a সেফ শট। সো আমি একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করি। অ্যান্ড দ্যাট ইজ ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড এবং আমি আসলে ডুয়াল ডিগ্রিতে এপ্লাই করি। মাস্টার অফ আর্কিটেকচার অ্যান্ড মাস্টার অফ কমিউনিটি প্ল্যানিং এবং একটাতেই এপ্লাই করি অ্যান্ড আমি জাস্ট এবং আমার মানে ফ্যামিলির কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই। সো হোয়াট এভার ইট ইজ, ইট হ্যাজ টু বি মাই সাপোর্ট। সো একটাতে এপ্লাই করি অ্যান্ড যে আই স্টিল থিংক যেহেতু আমার রিসার্চ অনেক ভালো ছিল, আমি অনেক খুঁজে বের করছি যে কোন ইউনিভার্সিটির সাথে আমার প্রোফাইল সবচেয়ে বেশি অ্যালাইন করে, কোন প্রোগ্রামের সাথে আমার প্রোগ্রাম সবচেয়ে আমার ইচ্ছা সবচেয়ে বেশি অ্যালাইন করে অ্যান্ড আমি আসলে ৫ থেকে ১০ বছর পরে কোথায় দেখতে চাই নিজেকে। সো এই সবকিছু মিলায়ে আসলে নিজের এসওপি লেখা, সিভি তৈরি করা সবকিছু একসাথে করে ফেললাম। অ্যান্ড তারপরে আসলে খুবই রিস্ক নিয়ে আমি একটাতেই এপ্লাই করছি। কারণ আমার মনে হয়েছে যে আমার কাছে আসলে আমি আসলে চাকরির জন্য ট্রাভেল করছিলাম। আমার আসলে এত টাইম নাই। সো একটাতে এপ্লাই করছি, টাইম নিয়ে এপ্লাই করছি, ডুয়াল ডিগ্রিতে এপ্লাই করছি। তারপরে কিছু মাস পরে আসলে আমাকে জানানো হলো যে আমি চান্স পাইছি। তার কিছুদিন পরে আমাকে জানানো হলো যে আমি ফুল ফান্ড পাইছি। আ তারপরে যখন আমি আসলে ফান্ডটা পেয়ে গেছি, তখন তো আসলে থিংস গট রিয়ালি রিয়াল। যে এখন আমাকে আসতে হবে, ভিসা প্রসেসিং করতে হবে। তো তখন আমি চিন্তা করলাম যে ডুয়াল ডিগ্রি করতে আসলে ৪.৫ বছর লাগে। তো আমি কি আসলে ৪.৫ বছরের মাস্টার্স করতে চাই কিনা? তখন আমার মনে হলো যে না, আমি আসলে মোর প্ল্যানিং এর দিকে ফোকাস। তখন আমি হচ্ছে আম আর্কিটেকচার, মাস্টার অফ আর্কিটেকচারটা ড্রপ করে দিয়ে আ ফুললি ফান্ডেড মাস্টার অফ কমিউনিটি প্ল্যানিং এর জন্য আসি। এই ছিল হচ্ছে এখন পর্যন্ত স্টোরি। আপনার স্টোরিটা খুবই ইউনিক এবং এটা আসলেই খুব চমৎকার একটা বিষয় নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকা যে না আমি এই ইউনিভার্সিটি যেতে চাই এবং শুধুমাত্র এখানেই অ্যাপ্লাই করেছি কনফিডেন্স এত বেশি ছিলাম খুবই চমৎকার ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের ক্যাম্পাসটি অ্যাকচুয়ালি বলা যেতে পারে বড় শহরে একেবারে কাছেই ওয়াশিংটন ডিসি এখানকার জীবনযাত্রার মান এবং লিভিং কস্টের বিষয়টি কিছু ধারণা দেওয়া যেতে পারে হুম। আমার কাছে মনে হয় যে এখানকার মানে সমগ্র আমেরিকাকে তো আসলে কয়েকটা ভাগে ভাগ করা হয় যে ইস্ট কোস্ট, ওয়েস্ট কোস্ট আর মিড ওয়েস্ট। তো আমরা আম দেখা যায় যে মিড ওয়েস্টের দিকে যারা থাকে সেটার লিভিং কস্টের তুলনায় আসলে ইস্ট কোস্টের লিভিং কস্ট আসলে পুরাই ডাবল অর ট্রিপল। সেটা বাসা ভাড়া বলেন, প্রত্যেক দিনের খাওয়া-দাওয়া বলেন। তো আসলে আ যে আসলে কেউ যদি কখনো স্টুডেন্ট আসতে চায় তার হয়তো ওই এলাকার আসলে জীবনযাত্রার মান কেমন ওইটা সবসময় চিন্তা করে ওই এলাকার মানুষের থেকে খোঁজ খবর নিয়ে আসা উচিত। আ নট লাইক randomly অন্য ইউনিভার্সিটিতে বা দূরে কোথাও পড়ছে এরকম। তো দেখা যায় যে স্টুডেন্ট অবস্থায় $১৫০০ ইজ মিনিমাম যেখানে 50% অফ কোর্স বাসা ভাড়ায় চলে যায়। তো আপনার অ্যাসিস্ট্যান্টশিপ যদি আসলে এর থেকে পার্সোনাল ফান্ড বা অ্যাসিস্ট্যান্টশিপ যদি আসলে এর কাছাকাছি আশেপাশে কিছু হয়, তাহলে আসলে আ এখানে সাস্টেইন করা সম্ভব। আর জীবনযাত্রার মান বলতে আমি বলব যে যেহেতু এটা সিটি, এটা টাফ অ্যান্ড সহজ ২ টা একসাথে। টাফ এই কারণে যে সবকিছু নিয়ে সারাক্ষণ খুবই হাসেল চলতে থাকে। You you have to reach there fast to get the first one. So you are always in a hurry and সহজ এক্ষেত্রে বলব যে ধরেন আ লাস্ট ২ বছর এখানে আছি। আ গাড়ি ছাড়াও আমার হয়তো চলছে। অন্য কোন স্টেটে থাকলে হয়তো গাড়ি ছাড়া আমার চলত না। মেট্রো সাপোর্ট আছে, বাস সাপোর্ট আছে। আ আরবান সিচুয়েশন ইস মোর আরবানাইজড যেহেতু আমরা ঢাকা থেকে আসছি। তো দেখা যায় যে আমরা অনেক আরবান লাইফ এর সাথে ইউজড টু। আম একটা আরবান সিন আছে। তো সবকিছু মিলায়ে আমার কাছে মনে হয় যে এটা কঠিন, সহজ, এক্সপেনসিভ সবকিছু আসলে একসাথে।
অনেকগুলো অভিজ্ঞতা আসলে একসাথে পাওয়া যায়। খুবই কালারফুল একটা প্লেস তাহলে বলা যেতে পারে। আ হুম, বাংলাদেশে আপনি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মন্টগোমেরি কাউন্টি প্ল্যানিং ডিপার্টমেন্টে। হুম। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এটাও একটা ইউনিক এক্সপেরিয়েন্স ছিল। আমি হচ্ছে আমার মাস্টার্সের 2nd ইয়ারে আম এপ্লাই করেছিলাম মন্টগোমেরি কাউন্টির প্ল্যানিং ইন্টার্ন হিসেবে অ্যান্ড পজিশনটা ছিল ১ বছর লং। সো দেখা যায় যে আমি যখন ৩ মাস ব্যাপী ছোট, ছোট ইন্টার্ন করি, তো আসলে আমার এক্সপেরিয়েন্স অনেক লিমিটেড হয়ে যায়। আমি অনেক ছোট মানে ৩ মাসের জন্য আমাকে হয়তো খুব বড় কাজ দিতে পারে না। বাট যেহেতু আমি একটা বড় পিরিয়ড অফ টাইম প্রফেশনাল রিয়াল লাইফ কাজ করতে পারছি, তো এটা আসলে অনেক হেল্পফুল ইমপ্যাক্ট ফেলে অন দ্য সিভি অ্যান্ড ফর দ্য লেটার জব হান্ট। সো আমার পজিশনটা ছিল আমি 1 একাডেমিক ইয়ার লং ইন্টার্নশিপ করি মন্টগোমেরি কাউন্টি প্ল্যানিং ডিপার্টমেন্টে, যেটা কিনা আমার কমিউনিটি প্ল্যানিং মাস্টার কোর্সের সাথে ডিরেক্টলি অ্যালাইনড। অ্যান্ড আমি ওইখানে বিভিন্ন রকম প্রজেক্টে কাজ করি। যেমন কিছু আছে অ্যাফোর্ডেবল হাউজিং প্রজেক্টস, কিছু আছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, মানে একটা সিটিকে রাস্তার পাশ দিয়ে কিভাবে তৈরি করে নিয়ে যেতে হয়, ৫০ বছর পরে সিটিটার কি অবস্থা হবে, ওটাকে কিভাবে প্রজেক্ট করতে হয়। সব রিয়েল লাইফ প্রবলেমস কে আসলে ডিল করতে শেখা। একটা জায়গা আসলে হয়তো অনেক মানডেন, মানুষজন হাঁটতে পছন্দ করে না বা বাইরে বের হতে পছন্দ করে না। ওইসব জায়গাগুলোকে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়। এই ধরনের প্রজেক্টস নিয়ে আসলে পুরাটা বছর আমি কিছু হ্যান্ডস অন কাজ করতে পারি। সো ইট ওয়াজ অলসো রিয়েলি এ নাইস এক্সপেরিয়েন্স। অ্যান্ড আমরা জানি যে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে একটা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসি। তো যেই ফান্ডিংটা আসলে ইউনিভার্সিটি থেকে আসে বা ইউনিভার্সিটির কাজের উপর আমরা অনেক ডিপেন্ডেন্ট থাকি। তো ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড আসলে কো-অপ করার অপশনটা দেয় যে তুমি যদি একটা ভালো ইন্টার্ন খুঁজে বের করতে পারো, ইউনিভার্সিটি ওটার সাথে অ্যালাইন করে তোমার গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের সাথে ওটা টাই করে দেয়। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক আউটসাইড অ্যান্ড গেট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস। সো আমার ক্ষেত্রে ওইটা একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে। জব হান্ট এন্ড এন্ড অফ দ্য ডে কি আমরা তো সবাই চাকরি খুঁজতে চাই, একটা ভালো জায়গায় ল্যান্ড করতে চাই, এন্ড দ্যাট রিয়েলি হেল্পস এন্ড অ্যাডস আপ। চমৎকারভাবে এই বিষয়টা ব্যাখ্যা করেছেন। এটা আসলেই ইউএসএ খুব কম সংখ্যক ইউনিভার্সিটি এই সুযোগটা দেয়। যেটা হচ্ছে গিয়ে অফ ক্যাম্পাসে যদি কেউ ইন্টার্ন হিসেবে কাজ করার সুযোগ পায়, সেই কাজ করার পারমিশন দেওয়াটা। এটা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুব প্রয়োজনীয় একটা ক্যারিয়ার গ্রোথের একটা ওয়ে বলা যেতে পারে। আর বাংলাদেশে আপনি ফুল টাইম জবে ছিলেন এবং সেই ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং ইউএসএ তে আপনি বিগত ১ বছর যেই কাজটি করেছেন পড়াশোনার পাশাপাশি, সেটাও কাইন্ড অফ ফুল টাইম জবের মতনই। এই ওয়ার্ক এনভায়রনমেন্ট ২ দেশের অভিজ্ঞতায় পার্থক্য অ্যাকচুয়ালি কতটুকু? আমার কাছে মনে হয় হার্ড ওয়ার্কের দিক দিয়ে পার্থক্য নাই, কিন্তু যেই কাজটা আমি ডেলিভারি দিচ্ছি এন্ড মানে দ্য টাইম লাইন ম্যানেজমেন্ট ইজ মোর প্র্যাকটিক্যাল এখানে। যে আমার সুপারভাইজার আসলে খুবই শর্ট ডেডলাইনে কিছু একটা কমিট করবে না, বিকজ সে জানে আমার ওই কাজটা করতে কতটুকু টাইম লাগবে। তো আমি কখনো কাজে খুব রাশড ফিল করি নাই, যে আমি আমার নাকে মুখে উঠে যাচ্ছে এরকম ফিল করি নাই। সবকিছুর একটা প্র্যাকটিক্যাল ডেডলাইন আছে, কাজটা টাইম মতো শেষ হয় এবং তারপর আমাকে নতুন কাজ অ্যাসাইন করা হয়। যখন কিছু পারছি না, কাউকে রিচ আউট করলে সে, আমি তো নতুন, আমার না পারারই কথা, তো সে আমাকে জিনিসটা বুঝায় দিচ্ছে এবং আমি জিনিসটাকে আগায় নিয়ে যাচ্ছি। তো এই রিলেশনশিপ বিল্ডিং গুলা বেশ ভালো, এন্ড সবাই সবার প্রতি টাইম দিচ্ছে। আমি আরেকজনের কাছে যখন আসলে শিখতে যাচ্ছি, সে তো আমাকে তার টাইমটা দিচ্ছে। তো এটা বেশ অ্যাপ্রিসিয়েটেড, সবাই অ্যাপ্রিসিয়েট করছে and সবাই হেল্প করছে। সেকেন্ড হচ্ছে টাইম লাইন বললাম, আরেকটা হচ্ছে যে ৫টা বাচ্চার পরে আই অ্যাম ব্যাক টু মাই পার্সোনাল লাইফ, অ্যান্ড কোনো অফিসের কল, অফিসের টেক্সট মেসেজেস কিছুই আমাকে আসলে আর আহ, আমার ভাবান্তর হচ্ছে না অফিসের টেক্সট মেসেজ দিয়ে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা বিগ চেঞ্জ, বিকজ আমি যখন বাংলাদেশে চাকরি করছিলাম, আসলে আমার জবটাই ছিল এরকম যে আই হ্যাভ টু ট্রাভেল সামওয়্যার এলস, আই ক্যান নট স্টে এট ওয়ান প্লেস। সো আমি অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস 24/7 অন ফোন, ইন টাচ উইথ মাই অফিস করতেই হতো, এটাই রেসপন্সিবিলিটি। অ্যান্ড at times it's just draining, and it
ইট ওয়াজ ডিফিকাল্ট ফর মি যে আমি একটা মাস্টার্স প্রোগ্রাম খুঁজে বের করবো, আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবো, এটা জাস্ট পসিবল না, কারণ আমার হাতে ওই টাইমটা নাই। এই জন্য আমি বললাম যে আই হ্যাড টু মেক দ্যাট ডিসিশন যে আমি আসলে একটা বার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো। সো এই জন্য রিসার্চটা ভালো হইতে হবে। তো এটা একটা হিউজ ডিফারেন্স যে আপনার একটা পার্সোনাল লাইফ আছে, পার্সোনাল লাইফের টাইমটা খুবই ইনট্যাক্ট, you spend it however you want, you go anywhere on your leave days, no one is asking about anything. I think that's a very big difference. মানে work life balance is very nice, I would say. আপনার মাস্টার্স প্রোগ্রাম চলাকালীন সময়ে আপনি কিউবার হাভানাতে একটি কোর্স ওয়ার্কে অংশ নিয়েছিলেন, হাভানা ইউনিভার্সিটিতে। এটা খুবই চমৎকার একটা বিষয় যে ইউএসএ একটা ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্স প্রোগ্রামে আছেন এবং ইউএস এর বাইরে আরেকটা ইউনিভার্সিটিতে আপনি একটি স্বল্পকালীন কোর্সও করতে পারছেন। আমরা আসলে আপনার এই অভিজ্ঞতাটি শুনতে চাচ্ছিলাম, আপনার কিউবার ট্রিপটি কেমন ছিল এবং Mhm, কিভাবে অ্যাকচুয়ালি এই কোর্সটাতে আপনি অংশ নিয়েছিলেন? mhm. আসলে টু বিগিন উইথ আমার আসলে প্রথম থেকেই ঘোরাফেরা নিয়ে অনেক শখ। নট বিকজ আসলে ঘোরার জন্য ঘোরা না, আমার আসলে বিভিন্ন দেশের আরবান স্পেস দেখতে খুব ভালো লাগে, যেহেতু আমি আরবান স্টাডিজ নিয়ে পড়াশোনা করছি। তো আসলে আমাদের কালচার কালচার কে কেন্দ্র করে আমাদের দেশের রাস্তাগুলা, আমাদের প্রত্যেকটা স্ট্রিট, প্রত্যেকটা ইকোনমি কালচারের সাথে অনেক ডিপেন্ড করে। যেমন ঢাকা শহরে হাঁটতে খুব প্লিজেন্ট লাগে, আশেপাশে অনেক মানুষ থাকে, ভাইব্রেন্ট। বাট আমেরিকায় হয়তো 5টার পরে আসলে সব বন্ধ হয়ে যায়। তো এক একটা দেশের কালচার কিন্তু আসলে, আমাদের কালচার আসলে রাত 10টায় টঙে গিয়ে চা খাওয়া, বাট আমেরিকায় দেখা যায় যে 5টায় সব কফির দোকান বন্ধ হয়ে গেছে। তো এই কালচার গুলো আসলে আপনার আরবান স্পেস গুলাকে ফর্ম করে, এন্ড যত দেশ আসলে ঘোরা যায় ওই দেশের কালচার থেকে কিভাবে আরবান স্পেস গুলো ফর্ম করলো এইসব থিওরি গুলাকে আসলে বিশ্লেষণ করা যায়। তো ওইটা থেকে আমার ইউনিভার্সিটি, শুধু আমার ইউনিভার্সিটি না, আমার ধারণা মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি বিভিন্ন স্টাডি অ্যাব্রড কোর্সেস অফার করে। আহ কিন্তু সমস্যা থাকে যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যেটা বেশি টাফ আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে আম, ওই কোর্সটার জন্য যে টাকাটা প্রয়োজন সেইটা হয়তো আমাদের গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের টাকা বা যেই স্কলারশিপ মানি, ফান্ডিং মানি, এটার সাথে অ্যালাইন করে না বা ইনক্লুডেড থাকে না। তো আমি যখন জানতে পারলাম যে হাভানায় এরকম একটা কোর্স আছে, সেটা সেটা হচ্ছে হাভানার আর্কিটেকচার, প্ল্যানিং আর ইকোনমিকে বিশ্লেষণ করে। তো আর্কিটেকচার এন্ড প্ল্যানিং আসলে ইকোনমি ছাড়া হয় না। সো আই থট ইটস এ ভেরি গুড অপরচুনিটি টু লার্ন মোর অ্যাবাউট হাভানা। এন্ড কিউবার সাথে তো ইউএস এর অনেক, ইউএস এম্বার্গো নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল পলিটিক্স চলতে থাকে সারাক্ষণ। তো সেটা কিভাবে আসলে আরবান স্পেস গুলোকে ইম্প্যাক্ট করছে, এটাও একটা জানার বিষয়, বোঝার বিষয়। তো আই থট যে এটা খুবই নাইস এক্সপিরিয়েন্স হবে, সো এই জন্য আমি ডিসাইড করি যে আমি কোর্সটা যাব। কিন্তু প্রবলেম যেটা হলো যে কোর্সটার খরচ $7,000। তো অ্যান্ড আই ডোন্ট হ্যাভ দ্য মানি অফ কোর্স। তো আহ, যেটা করলাম, আমি চিন্তা করে দেখলাম যে $2,000 মতো ওয়েভ করা যায় আমার গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ দিয়ে, বাট এর বেশি আসলে হবে না। তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করতে থাকি ইউনিভার্সিটির, কোনোটা 500, কোনোটা 1,000, কোনোটা 2,000, এরকম বিভিন্ন স্কলারশিপ অ্যাপ্লাই করি। এট দ্য এন্ড আমি আসলে 4টা স্কলারশিপ পাই, যেটা কিনা আমার যে $5,000 ছিল সেটা কাভার করে আরো বেশি থাকে। সো আমি আসলে পুরো ট্রিপটা ইনক্লুডিং আমার হাত পকেট মানি এইটা সহ পুরা ট্রিপটা আসলে কাভার করে আমার পুরা স্কলারশিপ। তো মোটামুটি আহ, এটা হচ্ছে একটা কি বলবো, যে একটা ওয়ে স্টুডেন্টদের জন্য যে ইফ ইউ ডিসাইড যে তুমি এটা করবা, ইউ মেক ইট হ্যাপেন এনি হাউ, অ্যাপ্লাই টু স্টাফ দ্যাট হেল্পস ইউ। সো এটা একটা। আরেকটা হচ্ছে হাভানায় গিয়ে আসলে হাভানার আরবান স্পেস কেমন, কিভাবে কলোনি থেকে ওদের আরবান স্পেস গুলো এত সুন্দর সুন্দর ছোট ছোট আরবান স্পেসেস ওরা ডিজাইন করছে, পার্কস, হাঁটার রাস্তা। ইট ওয়াজ বিউটিফুল অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি। যে তোমার যদি অনেক সুন্দর আরবান স্পেস থাকে, বাট স্টিল তোমার যদি আসলে একটা রানিং ইকোনমি না থাকে, তাহলে আসলে আরবান স্পেস গুলো ফেল করতে থাকবে। এটা আসলে আমরা কোভিডে দেখে আসছি, যে ইকোনমি ফেল করার সাথে সাথে কিভাবে আমাদের রেগুলার লাইফ চেঞ্জ হয়। সিমিলারলি ইট ওয়াজ ভেরি ভিজিবল ইন কিউবা, অর কিউবা অ্যান্ড হাভানা, বিকজ ইউএস এম্বার্গোর জন্য ওরা অনেক জায়গায় আসলে ব্যবসা করতে পারছে না। there are different set of policy, that's a different discussion, but yeah, urban as an urbanist, I think that's a very good experience and learning.
বলা হয়ে থাকে ইউএস এর জীবনযাত্রা অনেক বেশি দ্রুতগতির। বিশেষ করে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য হয়তো দিনে ২৪ ঘন্টা সময়টাও অনেক কম হয়ে যায়। এর মধ্য দিয়ে নিজেকে ভালো রাখার উপায় কি বলে আপনার মনে হয়? হ্যাঁ, আসলে এটা টাফ বিকজ একটা সত্যি কথা হচ্ছে যে ইউএসএ তে সবকিছুকে ৬ মাস আগে বুকিং দিতে হয়। তো ইটস লাইক ইউ হ্যাভ টু প্ল্যান অ্যাহেড। সো কিভাবে নিজেকে ভালো রাখা? ফার্স্ট অফ অল নিজেকে গতিটার সাথে আ একটু অ্যাকাস্টমড করা যে আসলে যেহেতু ৬ মাস আগে প্ল্যান করতে হয়, আমি ৬ মাস আগে প্ল্যান করাটা শিখি। অ্যান্ড কিছু জিনিস এভাবে অ্যাডপ্ট করা অ্যান্ড অলসো নিজের জন্য কিছু জিনিস করা। আ এখানে যেহেতু জীবনটা অনেক লোনলি হয়ে যায়, তো আসলে আমার কি করতে ভালো লাগে? আমার কি ফ্রেন্ডদের সাথে ঘুরতে ভালো লাগে? আমার কি একা সময় কাটাতে ভালো লাগে? মানে নিজেকে বোঝার জন্য এটা একটা দুর্দান্ত ভালো সময় বলে আমার মনে হয়। অ্যান্ড মানে আমি পার্সোনালি হচ্ছে গাছপালা পালতে পছন্দ করি অ্যান্ড সকালে ছুটির দিনে সকালে উঠে আসলে গাছের পরিচর্যা করে গাছকে পানি দিয়ে খাওয়ায় দাওয়ায় আমার আসলে দিনের অর্ধেক চলে যায়। সো ইটস ভেরি মেডিটেটিভ অ্যান্ড অলসো ইটস মাই পাস টাইম। আমার কখনো লোনলি ফিল হয় না। এই জিনিসগুলা মানে সবার একেকজনের জন্য অবশ্যই ডিফারেন্ট। সবার নিজের যেটা করতে ভালো লাগে সেটা আসলে খুঁজে বের করার মনে হয় এটা খুবই সুন্দর টাইম বিকজ দেশে থাকলে হয়তো দেখা যায় যে আমরা সবসময় সারাউন্ডেড উইথ a lot of people and family members. সো সবসময় হয়ে ওঠে না যে নিজেকে টাইম দেওয়া। সো এটা খুবই নাইস টাইম বলে আমার কাছে মনে হয়। আমি আসলে পজিটিভলি দেখি এটাকে। এরই মধ্য দিয়ে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে শেষ একটি প্রশ্ন করে যেতে চাই। অ্যাজ আ আরবান প্ল্যানার, আপনার নিজেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার নিজেকে নিয়ে অ্যাজ এ আরবান প্ল্যানার আমার নিজেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা মনে হয় যে আমি আরবান ইস্যুস নিয়ে আরো পড়াশোনা করতে চাই, বিভিন্ন দেশে ঘুরতে চাই এন্ড এই কোন জিনিসটা কিভাবে হলো এগুলা বিচার বিশ্লেষণ করতে চাই। আর প্রফেশনালি আমি হাউজিং প্ল্যানার হিসেবে একটা নন প্রফিটে জয়েন করতে যাচ্ছি। সো প্রে ফর মি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ত সময়ের মধ্য থেকে আমরা চমৎকার কিছু টিপস বলা যেতে পারে, আবার বলা যেতে পারে যে ইন্সপায়ারিং কিছু গল্প শুনলাম। আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসটা এবং এছাড়া পরবর্তীতে ইউএস এর আপনি যেভাবে স্কলারশিপের জন্য এপ্লাই করেছেন, এটা আসলে আমাদের বর্তমানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের জন্য একটা লার্নিং। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু ইনফরমেটিভ আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আপনিও ভালো থাকবেন।